বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনার বিষয় যোগাযোগ ব্যবস্থাপনা অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম। আমরা প্রথমে বিস্তারিত পড়ব, পরবর্তীতে উল্লেখযোগ্য নৈর্ব্যক্তিক হওয়ার মতন বিষয়গুলো আলোকপাত করব। তো প্রথমেই যে প্রশ্নটি, যোগাযোগের কার্যাবলী আলোচনা। যোগাযোগ বলতে কি বোঝো বা যোগাযোগের কার্যাবলী বিষয়ে আলোকপাত করা। যোগাযোগের কার্যাবলী বা যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন উদ্দেশ্যে যোগাযোগ স্থাপন করা হয়ে থাকে, অর্থাৎ যোগাযোগ দ্বারা বহুবিধ উদ্দেশ্য সাধন করা যায়। তাই ইহার কার্যাবলীও বিচিত্র। বিভিন্ন উদ্দেশ্যে সাধনের জন্য যোগাযোগ বিভিন্ন কার্য সম্পাদন করে থাকে, সেগুলো নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর, অবহিত করা। যোগাযোগের প্রথম এবং প্রধান কাজ হলো বার্তার বিষয়বস্তু সম্পর্কে বার্তা গ্রাহককে অবহিত করা। যোগাযোগের ক্ষেত্রে সংবাদ প্রেরক থাকার ইঙ্গিত, প্রতীক, আলাপ আলোচনা দ্বারা বার্তা গ্রাহকের নিকট তার বক্তব্য তুলে ধরা, অর্থাৎ যিনি বার্তা গ্রহণ করবেন তার কাছে বিভিন্ন বক্তব্য তুলে ধরা, তাকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানান দেওয়া বা অবহিত করা। 2 নম্বর, কর্মোদ্যোগ সৃষ্টি করা। যোগাযোগের একটি অপরিহার্য কাজ হল প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে কাজ করার উদ্যোগ সৃষ্টি করা। কর্মোদ্যোক্তা সৃষ্টিকারী যোগাযোগ প্রতিষ্ঠানের ট্রাফিক আলো হিসেবে বিবেচনা করা হয়। কর্মোদ্যোক্তা সৃষ্টিকারী যোগাযোগের অভাবে কর্মচারীরা অলস হয়ে পড়ে। মোট কথা, লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে কর্মোদ্যোক্তা সৃষ্টি করা প্রয়োজন। 3 নম্বর আইটেম হচ্ছে প্রণোদিত করা। যোগাযোগের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো ব্যবস্থাপনার অভিপ্রায় বা ইচ্ছা অনুসারে অধীনস্থ কর্মচারীরা যাহাতে কাজ করে সেই জন্য তাদেরকে প্ররোচিত বা প্রণোদিত করা। অধীনস্থরক্তি যোগাযোগের দ্বারা তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করিবার জন্য তাদের পদস্থ কর্মকর্তাকে প্ররোচিত করতে পারে। প্রণোদিত করা যোগাযোগের আরেকটি পুনরুৎপাদনের 3 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ হলো ব্যবস্থাপনার অভিপ্রায় বা ইচ্ছা অনুসারে অধীনস্থ কর্মচারীরা যাতে কাজ করে সেই জন্য তাদেরকে প্ররোচিত ও প্রণোদিত করা। অধীনস্থরতি ও যোগাযোগের দ্বারা তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করার জন্য তাদের পদস্থ কর্মকর্তাকে প্ররোচিত করতে পারে। সমস্যার সমাধান করা। সমস্যার সমাধান করা ব্যবসায়ের ক্ষেত্রে প্রতিনিয়ত সমস্যা দেখা দেয়। এই সকল সমস্যাগুলির সমাধান করার জন্য যোগাযোগ প্রয়োজনীয় তথ্যের বিনিময় করে বিপুল সংখ্যক লোকের নিকট তথ্য পাঠানোর প্রয়োজন হলে সাংবাদিক, সংবাদপত্র, রেডিও, টেলিভিশন ইত্যাদি মাধ্যমের ব্যবহার করা। কিন্তু যোগাযোগের সঠিকতা নিশ্চিত করতে হলে টেলিফোনে বা আলাপ আলোচনার মাধ্যমে যোগাযোগ করাই শ্রেয়। অর্থাৎ সমস্যার সমাধান করার লক্ষ্যেও যোগাযোগের প্রয়োজনীয়তা অপরিহার্য। 5 নম্বর, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা। সিদ্ধান্ত গ্রহণে যোগাযোগের প্রয়োজনীয়তা। ব্যবস্থাপনা কারবারের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে
যোগাযোগ বিভিন্ন তথ্য সরবরাহকারী ব্যবস্থাপনাকে শত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে। দলের কারবারে উন্নতি সম্ভব হয়। 6 নম্বর, সামাজিক যোগাযোগ সহায়তা। সামাজিক যোগাযোগের সহায়তা। সামাজিক সম্পর্ক স্থাপনে যোগাযোগ বিশেষ ভূমিকা পালন করে। সামাজিক যোগাযোগের সহায়তা। সামাজিক সম্পর্ক স্থাপনেও যোগাযোগ বিশেষ ভূমিকা পালন করে। যোগাযোগ পত্রের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের সহিত জনসাধারণের সামাজিক সম্পর্কে গড়ে তোলা যায়। মতামত গঠন করা। যোগাযোগ ব্যবস্থা মতামত গঠনের উপরে প্রভাব বিস্তার করে। মতামত গঠন করা। যোগাযোগ ব্যবস্থা মতামত গঠনের উপর প্রভাব বিস্তার করে। বার্তা গ্রাহককে কোনো তথ্য সম্পর্কে অবহিত করা এবং তাকে নির্দিষ্ট পথে চলতে প্ররোচিত করাই যোগাযোগের প্রধান। সমাজ দলে ইহা মতামতের গঠনের উপর প্রভাব বিস্তার করে। মতামত গঠন করা যোগাযোগের একটা উদ্দেশ্য। সামাজিক যোগাযোগ সহায়তা, তার মতামত গঠন করা। পরিকল্পনা ও সমন্বয় সাধন করা। আচ্ছা, পরিকল্পনা ও সমন্বয় সাধন এই বিষয়টিও যোগাযোগের উদ্দেশ্য। যোগাযোগ অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রকৃতির হইয়া থাকে। যোগাযোগ প্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং বাহিরের বিভিন্ন পক্ষের মধ্যে তথ্য এবং সাধ্যমতো আদায় তারপরে কি প্রচার করে থাকে। এর ফলে পরিকল্পনা প্রণয়ন কার্যক্রম সহায়তা হয়ে উপরন্তু যোগাযোগ সংগঠনের বিভিন্ন স্তর এবং কাজের মধ্যে সমন্বয় সাধন করা থাকে। পণ্য ও সেবার প্রচার করা। প্রতিষ্ঠানের পণ্য বা সেবার প্রচার করা যোগাযোগের একটি উল্লেখযোগ্য কাজ। পণ্য ও সেবার প্রচার করা, প্রতিষ্ঠানের পণ্য বা সেবার প্রচার করা যোগাযোগের একটি উল্লেখযোগ্য কাজ। পণ্য সামগ্রী উৎপাদিত হবার পর প্রচ্ছন্ন ভোক্তাদের উক্ত পণ্য সন্দেহ অবহিত করতে হয়। যোগাযোগ তাই কাজটি সম্পন্ন করে থাকে। অন্যান্য সংস্থার সহিত সম্পর্কও রক্ষা করা। বর্তমান যুগের ব্যবসায় প্রতিষ্ঠানকে সরকারি অফিস এবং অন্যান্য কারবারি প্রতিষ্ঠান বা সংস্থার সহিত সম্পর্ক স্থাপন এবং রক্ষা করতে হয়। যোগাযোগের মাধ্যমেই এটা সম্ভব হয়ে থাকে। পণ্য ও সেবার প্রচার করা, অন্যান্য সংস্থার সাথে সম্পর্ক রক্ষা করাও যোগাযোগের উদ্দেশ্য। তাহলে আমরা এখানে বিষয়টি পরিষ্কার বুঝতে পারলাম যে যোগাযোগের কার্যাবলী হচ্ছে 10টি। 1 নম্বরে আছে অবহিত করা, 2 নম্বরে কর্মোদ্যোগ সৃষ্টি করা, 3 নম্বরে প্রণোদিত করা, 4 নম্বরে সমস্যার সমাধান করা, 5 নম্বরে সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, 6 নম্বর সামাজিক যোগাযোগের সহায়তা, 7 নম্বরে মতামত গঠন করা, 8 নম্বরে পরিকল্পনার সমন্বয় সাধন করা, 9 নম্বরে পণ্য ও সেবার প্রচার করা, 10 নম্বরে অন্যান্য সংস্থার সহিত সম্পর্ক রক্ষা করা। আমাদের 2 নম্বর আলোচ্য বিষয় হচ্ছে যোগাযোগের প্রকারভেদ আলোচনা করো। প্রশ্ন হতে পারে যে যোগাযোগ কত প্রকার? যোগাযোগ বিভিন্ন প্রকারের হতে পারে। সাধারণত সংগঠনের আকৃতি, কার্যের আকৃতি, শ্রমিক কর্মচারীর সংখ্যা প্রভৃতি বিষয়ের উপর ভিত্তি করে যোগাযোগকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। নিম্নে যোগাযোগের বিভিন্ন শ্রেণীর ভাগ দেখানো হলো। তাহলে যোগাযোগের প্রকারভেদ এখানে 3টি প্রকার উল্লেখ করা হয়েছে। সাংগঠনিক শ্রেণী বিভাগ, এরপরে রয়েছে
সম্পর্ক ভিত্তিক শ্রেণী বিভাগ, বার্তা গ্রাহক ভিত্তিক শ্রেণী বিভাগ। যোগাযোগের প্রকারভেদ এখানে কয়টি? 3টি। সাংগঠনিক শ্রেণী বিভাগ, সম্পর্ক ভিত্তিক শ্রেণী বিভাগ আর বার্তা গ্রাহক ভিত্তিক শ্রেণী বিভাগ। সাংগঠনিক শ্রেণী বিভাগ আবার 5টি: বিন্দুগামী, নিম্নগামী, ঊর্ধ্বগামী, সমান্তরাল, উল্লম্ব, পার্শ্বিক। সম্পর্ক ভিত্তিক শ্রেণী বিভাগ আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক। বার্তা গ্রাহক ভিত্তিক শ্রেণী বিভাগ অভ্যন্তরিক, বাহ্যিক। আচ্ছা, 1 নম্বরে রয়েছে নিম্নগামী যোগাযোগ। কোম্পানির ব্যবস্থাপক পরিচালকগণ তাদের কর্মীদের সাথে কোনো তথ্য বিনিময় করার জন্য যে যোগাযোগ করে থাকে তাকে নিম্নগামী বা নিম্নমুখী যোগাযোগ বলা হয়ে থাকে। নিম্নগামী যোগাযোগ কোম্পানির ব্যবস্থাপক বা পরিচালকগণ যে নিম্ন অধস্তন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সেটাকে নিম্নগামী যোগাযোগ ব্যবস্থা বলে থাকে। ঊর্ধ্বগামী যোগাযোগ নিম্নস্থ কর্মচারীগণ যখন তাদের উপরস্থ কর্মকর্তাদের কাছে কোনো তথ্য বা সংবাদ প্রেরণ করে থাকে তখন তাকে ঊর্ধ্বমুখী বা ঊর্ধ্বগামী যোগাযোগ বলা হয়। ঊর্ধ্বগামী যোগাযোগ হচ্ছে নিম্নস্থ কর্মকর্তাগণ উপরস্থ কর্মকর্তাদের কাছে তথ্য সংবাদ প্রেরণ করে থাকে। 3 নম্বরে সমান্তরাল যোগাযোগ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সমপদে অধিষ্ঠিত বা সমমর্যাদা সম্পন্ন বিভিন্ন ব্যক্তিদের মধ্যে তথ্য বা ভাবের আদান প্রদান হলে তাকে সমান্তরাল যোগাযোগ বলে। আবার সমান্তরাল যোগাযোগ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সমপদে অবধিষ্ঠিত বা সমমর্যাদা সম্পন্ন বিভিন্ন ব্যক্তির মধ্যে তথ্য বা ভাবের আদান প্রদান হলে, আবার প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সমপদে অবস্থিত সমমর্যাদা সম্পন্ন বিভিন্ন ব্যক্তিদের মধ্যে তথ্য বা ভাবের আদান প্রদান হলে তাকে সমান্তরাল যোগাযোগ বলে। 4 নম্বরে রয়েছে উল্লম্ব যোগাযোগ সাংগঠনিক কাঠামোর বিভিন্ন পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গের মধ্যে যখন তথ্য বা ভাবের আদান প্রদান হয় তখন তাকে উল্লম্ব যোগাযোগ বলে। সাংগঠনিক কাঠামোর বিভিন্ন পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গদের মধ্যে যখন তথ্য বা ভাবের আদান প্রদান হয় তখন তাকে উল্লম্ব যোগাযোগ বলে। পার্শ্বিক যোগাযোগ বলতে সংগঠনের নিম্ন স্তরের বিভিন্ন ব্যক্তির মধ্যে সরাসরি ভাবের আদান প্রদানকে বোঝায়। পার্শ্বিক যোগাযোগের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারা যায় বলে ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী যোগাযোগের অসুবিধা দূর হয়। খ অর্থাৎ 2 নম্বর আনুষ্ঠানিক যোগাযোগ পূর্ব নির্ধারিত পন্থায় কোনো সংবাদ বা তথ্য প্রেরিত হলে ইহাকে আনুষ্ঠানিক যোগাযোগ বলা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের নিয়মকানুন ও রীতিনীতি অনুসরণ করে যে যোগাযোগ সাধন করা হয় তাকে আনুষ্ঠানিক যোগাযোগ বলে। প্রতিষ্ঠানের রীতিনীতি অবলম্বন করে যে যোগাযোগ করা হয় তাকে আনুষ্ঠানিক যোগাযোগ বলে। 3 নম্বর পয়েন্ট অভ্যন্তরীণ যোগাযোগ কোম্পানির সংগঠন কাঠামোর সদস্যদের মধ্যে যে যোগাযোগ স্থাপিত হয় তাকে
অভ্যন্তরীণ যোগাযোগ বলে। কোম্পানির সংগঠনের কাঠামোর সদস্যদের মধ্যে যে যোগাযোগ স্থাপিত হয় তাকে অভ্যন্তরীণ কাঠামো বলে। অভ্যন্তরীণ যোগাযোগ সমান্তরাল, লম্বিক, ঊর্ধ্বগামী, নিম্নগামীও হতে পারে। বাহ্যিক যোগাযোগ বাহিরের লোকের নিকট হতে প্রতিষ্ঠান সংবাদ বা তথ্য প্রেরিত হলে এবং প্রতিষ্ঠানের কাহারও নিকট হতে বাহিরের লোকের নিকট সংবাদ প্রেরিত হলে ইহাকে বাহ্যিক যোগাযোগ বলে। উপরোক্ত যোগাযোগ ছাড়া আরও কিছু যোগাযোগ রয়েছে, যেমন সাংগঠনিক যোগাযোগ, এরপরে নৈমিত্তিক যোগাযোগ, উন্নয়নমূলক যোগাযোগ। আমরা গ্র্যাজুয়ালি প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব। বাহ্যিক যোগাযোগ বাহিরের লোকের নিকট হতে প্রতিষ্ঠানে সংবাদ তথ্য প্রেরিত হলে তাকে প্রতিষ্ঠানের কাহারও নিকট হতে বাহিরের লোকের নিকট সংবাদ প্রেরিত হলে ইহাকে বাহ্যিক যোগাযোগ বলে। উপরোক্ত যোগাযোগ ছাড়া আরও কিছু যোগাযোগ রয়েছে, যেমন 1 নম্বরে রয়েছে সাংগঠনিক যোগাযোগ। কারবার সংগঠনের উদ্দেশ্য অর্জনে নীতি নির্ধারণ বা পরিচালনা সংক্রান্ত ব্যাপারে যে যোগাযোগ স্থাপিত হয় তাকে সাংগঠনিক যোগাযোগ বলে। সাংগঠনিক যোগাযোগ হচ্ছে কারবার সংগঠনের উদ্দেশ্য অর্জন, আবার কারবার সংগঠনের উদ্দেশ্য অর্জন, নীতি ও নির্ধারণ বা পরিচালনা সংক্রান্ত ব্যাপারে যে যোগাযোগ স্থাপিত হয় তাকে সাংগঠনিক যোগাযোগ বলে। 2 নম্বরে রয়েছে নৈমিত্তিক যোগাযোগ। নৈমিত্তিক যোগাযোগ হচ্ছে কারবার সংগঠনের দৈনন্দিন কার্য পরিচালনার জন্য তথ্য বা সংবাদ আদান প্রদান হলে তাকে নৈমিত্তিক যোগাযোগ বলে। নৈমিত্তিক যোগাযোগ কারবার সংগঠনের দৈনন্দিন কার্য পরিচালনার জন্য তথ্য বা সংবাদ আদান প্রদান হলে তাকে নৈমিত্তিক যোগাযোগ বলে। উন্নয়নমূলক যোগাযোগ কারবার প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি, সেবার মান উন্নয়ন বা গণসংযোগ উন্নয়নের জন্য যে যোগাযোগ স্থাপিত হয় তাকে উন্নয়নমূলক যোগাযোগ বলে। তাহলে যোগাযোগ একটা অ্যাট এ গ্লান্স একটা ওভারভিউ যদি আমরা নিই, যোগাযোগের প্রকারভেদ, যোগাযোগ কত প্রকার ও কি কি, একটা নৈমিত্তিক থাকতে পারে যে যোগাযোগ কত প্রকার। যোগাযোগ 3 প্রকার: সাংগঠনিক শ্রেণী বিষয়ক যোগাযোগ, সম্পর্ক ভিত্তিক শ্রেণী বিষয়ক যোগাযোগ, বার্তা গ্রাহক ভিত্তিক শ্রেণী বিষয়ক যোগাযোগ। সাংগঠনিক শ্রেণী ভিত্তিক যোগাযোগ 5 প্রকার: বিন্দুগামী, ঊর্ধ্বগামী, সমান্তরাল, উল্লম্ব, পার্শ্বিক। সম্পর্ক ভিত্তিক শ্রেণীবিভাগ: আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক। বার্তা গ্রাহক ভিত্তিক শ্রেণীবিভাগ: অভ্যন্তরীণ, বাহ্যিক। আচ্ছা, আমাদের পরবর্তী টপিকস হচ্ছে যোগাযোগের প্রক্রিয়া ও যোগাযোগ মডেলের পার্থক্য। যোগাযোগ প্রক্রিয়া এবং যোগাযোগ মডেলের কোনো বিচ্ছিন্ন বিষয় নাই, এদের একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। অনেক যোগাযোগ প্রক্রিয়া এবং যোগাযোগ মডেলকে একই মুদ্রার 2 পিঠ বলে অভিহিত করেছেন। যোগাযোগের প্রক্রিয়া, যোগাযোগের মডেল একই মুদ্রার
দুই পিঠ, অর্থাৎ একটা কয়েলের দুইটা পার্শ্ব, এইটা এই পাশ ওইটা ওই পাশ, মানে একই জিনিস বলে অভিহিত করেছেন। যোগাযোগ প্রক্রিয়ার তাত্ত্বিক বিষয়ের প্রাধান্য থাকে। যোগাযোগ প্রক্রিয়ায় কোন বিষয়ের প্রাধান্য থাকে? তাত্ত্বিক বিষয়ের প্রাধান্য থাকে। আর যোগাযোগ মডেল হলো যোগাযোগ প্রক্রিয়ার সচিত্র উপস্থাপন মাত্র। যোগাযোগ মডেল হলো যোগাযোগ প্রক্রিয়ার সচিত্র উপস্থাপন মাত্র। যোগাযোগ মডেল হলো যোগাযোগ প্রক্রিয়ার যোগাযোগ মডেল হলো যোগাযোগ প্রক্রিয়ার সচিত্র উপস্থাপন মাত্র। ইহারা পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত হলেও এদের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। নিম্ন পার্থক্য সমূহ আলোচনা করা হলো। যোগাযোগ প্রক্রিয়া, যোগাযোগ মডেল। 1 নম্বর, প্রকৃতি। যোগাযোগ প্রক্রিয়াকে একটি তাত্ত্বিক বিষয় হিসেবে গণ্য করা হয়ে থাকে। যোগাযোগ মডেল একটি সচিত্র বিবরণ যোগাযোগ প্রক্রিয়ার রৈখিক উপস্থাপনা। বোধগম্যতা। যোগাযোগ প্রক্রিয়া একটি তাত্ত্বিক বিষয় বলিয়া ইহার বিশ্লেষণ ও তত্ত্বগত হইতে পারে। যোগাযোগ মডেল রৈখিক উপস্থাপন বিধায় ইহা একত্ব যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন উপাদান সমূহের মধ্যকার সম্পর্ক অনুধাবন করা যায়। আচ্ছা, জটিলতা। যে কোনো তাত্ত্বিক বিষয় জটিলতা এই দৃষ্টিকোণ হতে যোগাযোগ প্রক্রিয়াকে একটি জটিল পদ্ধতি বলিলেও অযুক্তি হয় না। এক নজর অবলোকন করিয়াই ইহা সম্বন্ধে মোটামুটি ধারণা লাভ করা যায় বলে ইহা অপেক্ষাকৃত সহজ পদ্ধতি। সময়ের অপচয়। যোগাযোগ প্রক্রিয়া তাত্ত্বিক বিশ্লেষণে সময়ের অপচয় হয়ে উপরন্তু হয়ে ইহা তৈরি করাও সময়ের সাপেক্ষ ব্যাপার। সময়ের অপচয়। যোগাযোগ প্রক্রিয়া তাত্ত্বিক বিশ্লেষণে সময়ের অপচয় হয়, উপরন্তু ইহা তৈরি করাও সময় সাপেক্ষ ব্যাপার। যোগাযোগ মডেল তৈরি করতে তুলনামূলকভাবে কম সময় ব্যয় করতে হয়, ফলে সময় তেমন অপচয় হয় না। নেক্সট, পরবর্তী বিষয় হচ্ছে যোগাযোগ মডেল কাকে বলে ধারণা। যোগাযোগ প্রক্রিয়ার কার্যকর উপলব্ধির জন্য যোগাযোগ মডেলের উদ্ভব হয়েছে। যোগাযোগ প্রক্রিয়ার কার্যকর উপলব্ধির জন্য যোগাযোগ মডেলের উদ্ভব হয়েছে। আমরা জানি যে যোগাযোগ প্রক্রিয়ায় প্রধানত 3টি উপাদান জড়িত। তাহলে যোগাযোগ প্রক্রিয়ায় কয়টি উপাদান জড়িত? 3টি উপাদান জড়িত। যোগাযোগকারী, সংবাদ এবং যোগাযোগ গ্রহীতা। 3টি উপাদান কি কি? 1 নম্বরে যোগাযোগকারী, সংবাদ এবং যোগাযোগ গ্রহীতা। সংবাদ প্রেরণ হতে শুরু করে ইহা গ্রহণ পর্যন্ত সামগ্রিক কার্য সম্পাদনকে এক কথায় যোগাযোগ প্রক্রিয়া বলে। এই যোগাযোগ প্রক্রিয়ার সচিত্র উপস্থাপনকে যোগাযোগ মডেল বলে অভিহিত করা হয়। অন্য কথায় বলা যায়, যোগাযোগ প্রক্রিয়াতে যোগাযোগ প্রক্রিয়াকে যোগান রেখা বা চিত্রের মাধ্যমে যোগাযোগ প্রক্রিয়াকে যখন রেখা ও চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন ওকে যোগাযোগ মডেল বলে। তাহলে যোগাযোগের 3টি উপাদান: যোগাযোগকারী,
সংবাদ এবং যোগাযোগ গ্রহীতা। অন্য কথায় বলা যায়, যোগাযোগ প্রক্রিয়াকে যখন রেখা বা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন একে যোগাযোগ মডেল বলে। এটা একটা শর্টকাট ট্রিক্স, যে রেখাচিত্রের মাধ্যমে যোগাযোগকে উপস্থাপন করা হলে তাকে যোগাযোগ মডেল বলে। যোগাযোগ মডেলে প্রেরিত সংবাদের পূর্ণ বিবরণ লিপিবদ্ধ করা হয় না। যোগাযোগ মডেলে প্রেরিত সংবাদের পূর্ণ বিবরণ লিপিবদ্ধ করা হয় না। ইহাতে শুধুমাত্র তথ্য প্রেরণের উদ্দেশ্যের সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়। যোগাযোগ মডেলের উপস্থাপন বিভিন্ন পদ্ধতিতে হতে পারে, অর্থাৎ ইহার উপস্থাপন গাণিতিক, লৈখিক বা ছবি ভিত্তিক ইত্যাদি রকমের হতে পারে। তাহলে সর্বশেষ বলা যায় যে যোগাযোগের মডেলের উপস্থাপন বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। ইহার উপস্থাপন গাণিতিক হতে পারে, লৈখিক হতে পারে এবং ছবিভিত্তিক উপস্থাপন হতে পারে। ব্যবসায় যোগাযোগ বলতে কি বোঝো? বিজনেস কমিউনিকেশন। ব্যবসায় যোগাযোগ কোনো ভিন্ন বিষয় না, ইহা যোগাযোগেরই একটি অংশ মাত্র। কারবারকে টিকাইয়া রাখতে হলে এবং কারবারের সফলতা অর্জন করতে হলে কারবারিকে প্রতিনিয়ত খরিদ্দার, তারপরে সরবরাহকারী, ঋণদাতা, সরকার ইত্যাদি ব্যক্তি বা কারবারির সহিত যোগাযোগ করিতে হয়। এই দৃষ্টিকোণ হতে বলা যায় যে কারবারি জগতে প্রচলিত যোগাযোগ ব্যবস্থাই হলো কারবার বা ব্যবসায় যোগাযোগ। বিভিন্ন লেখকগণ বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন, নিম্নে সেগুলো আলোচনা করা হলো। বার্নম্যানের মতে বাণিজ্য এবং শিল্প ক্ষেত্রে তথ্য বাজারের আদান প্রদানকে ব্যবসায়িক যোগাযোগ বলা হয়। বাণিজ্য এবং শিল্প ক্ষেত্রে তথ্য বাজারের আদান প্রদানকে ব্যবসায়িক যোগাযোগ বলা হয়। সিআই বার্নার্ড এর মতে যোগাযোগ হলো কারবার পরিচালনা প্রাণকেন্দ্র, আর ব্যবস্থাপকদের যাবতীয় কার্যই হলো যোগাযোগ কেন্দ্রিক। In the words of Risk and Grow, business communication is a link that allows organization to function as a system. পরিশেষে আমরা বলতে পারি যে বাণিজ্য এবং শিল্পক্ষেত্রে ভাব বা তথ্যের প্রেরণ, গ্রহণ ও প্রত্যুত্তরজনিত কার্যাবলীকে ব্যবসায় যোগাযোগ, প্রেরণ প্রত্যুত্তর কার্যাবলীকে ব্যবসায়িক যোগাযোগ বলা হয়। ইহা সাধারণত যোগাযোগের একটি বিভাগ বা অংশ। আমাদের পরবর্তী টপিকস হলো যোগাযোগ বা যোগাযোগ বলতে কি বোঝো। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো যোগাযোগ হলো ব্যবসায়িক এবং শিল্প জগতের জীবনী শক্তি। আবার যোগাযোগ হলো ব্যবসায়িক এবং শিল্প জগতের জীবনী শক্তি, কারণ যোগাযোগ ব্যতীত ব্যবসায়িক এবং শিল্প জগতের অস্তিত্ব কল্পনা করা যায় না। তাহলে প্রশ্ন হতে পারে যে যোগাযোগ কি? যোগাযোগ হলো ব্যবসায়িক এবং শিল্প জগতের জীবনী শক্তি।
কারণ যোগাযোগ ব্যতীত ব্যবসায়িক এবং শিল্প জগতের অস্তিত্ব কল্পনা করা যায় না। যোগাযোগ শব্দটি ল্যাটিন শব্দ কমিউনিস হতে উদ্ভব হয়েছে, যার অর্থ সাধারণ। সুতরাং যোগাযোগ হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সাধারণ বোঝাপড়া। উৎপত্তির দিকে লক্ষ্য করলে যোগাযোগ হলো তথ্যের আদান প্রদান। বিভিন্ন লেখক ও চিন্তাবিদ যোগাযোগ এর সংজ্ঞা প্রদান করেছেন, সেগুলো নিম্নে দেওয়া হলো। দ্য আমেরিকান সোসাইটি অফ ট্রেনিং ডাইরেকশনস এর মতে পারস্পরিক সৌহার্দ্য ও আস্থা অর্জন অথবা উন্নত মানব সম্পদ অর্জনের লক্ষ্যে তথ্য বা ভাবের আদান প্রদানকে যোগাযোগ বলে। নিউম্যান এবং সামারের মতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য, ভাব, মতামত, আবেগ ইত্যাদির আদান প্রদানের প্রক্রিয়াই হলো যোগাযোগ। এম.ডব্লিউ. কামিং এর মতে যোগাযোগ শব্দটি দ্বারা এক ব্যক্তির নিকট হইতে অন্য ব্যক্তির নিকট বার্তা প্রেরণকে বোঝায়, যাতে এটা বার্তা গ্রহীতার নিকট বোধগম্য হয়। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে ভাব, অনুভূতি, তথ্য, মতামত বিনিময় প্রক্রিয়াকে যোগাযোগ বলে। যোগাযোগের কি লেখছে? যোগাযোগের 7টি আলোচনা। আচ্ছা, যোগাযোগ হলো বর্তমান যুগে একটি অপরিহার্য বিষয়। মানে কি লেখছে সে নিজেই জানে না। যাই হোক, যোগাযোগের কি আলোচনা, ঘাটতি আলোচনা কিনা যোগাযোগের 7টি আলোচনা বোঝা যাচ্ছে না। যাই হোক, যোগাযোগ হলো বর্তমান যুগে একটি অপরিহার্য বিষয়। যোগাযোগের আলোচনা ঘাটতি সি পাওয়া যায়। যোগাযোগের ঘাটতি কি? মাত্রির মতন হয়ে গেছে, 7টির মতন হয়ে গেছে। 1 নম্বরে বিশ্বাসযোগ্যতা। যোগাযোগ বিশ্বাসের পরিবেশে অনুষ্ঠিত হয়। এইরূপ পরিবেশ যোগাযোগকারীর বক্তব্যের প্রকৃতি এবং কার্যকলাপ দ্বারা সৃষ্টি হতে পারে। বিশ্বাসের যোগ্যতার বিষয়টি আসছে। যোগাযোগের কারীর বক্তব্য কার্যকলাপের যোগাযোগ গ্রহীতাকে বিশ্বস্ততার সাথে সংবাদ প্রেরণের বিষয়টি ফলিত হইতে হবে। যোগাযোগকারী তাহার বক্তব্য বা কার্যকলাপ দ্বারা যোগাযোগ গ্রহীতার আস্থা অর্জন করিবে। যোগাযোগকারী ও যোগাযোগ গ্রহীতার মাঝে আস্থা ও বিশ্বাস থাকতে হবে। পারস্পরিক অবস্থা, কনটেক্সট। 2 নম্বরে যোগাযোগ প্রোগ্রাম পারস্পরিক অবস্থার সাথে সম্মতিপূর্ণ হতে হবে। যোগাযোগ পরিবেশ এমন হতে হবে যাতে উভয় পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা যায়। এর মাধ্যমে ফলাবর্তন, কোনরূপ বিমূঢ় সৃষ্টি না হওয়া, পারস্পরিক অবস্থার ক্ষেত্রে সময়ের ব্যাপ্তি বর্তমান উপস্থিতি, যোগাযোগকারী এবং গ্রহীতার মধ্যে পূর্ববর্তী কোনো সময়ের সঙ্গতি, যোগাযোগের বিষয়গুলো বিবেচনা করতে হইবে। বিষয়বস্তু, কন্টেক্সট। যোগাযোগের বিষয়বস্তু প্রারম্ভিক হতে হবে। বার্তাবাহকের নিকট কর্তার বিষয়বস্তু সহজবোধ্য হবে এবং মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ হবে। সুস্পষ্টতা।
ক্লারিটি। সহজ শব্দ ব্যবহার করে বার্তা প্রেরণ করতে হবে। বার্তায় ব্যবহৃত শব্দ যোগাযোগকারী ও যোগাযোগ গ্রহীতার নিকট একই অর্থ বহন করবে। জটিল বিষয়াদি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে হবে যাতে ইহা সুস্পষ্ট ও সহজবোধ্য হয়। সঙ্গতি, কনসিস্টেন্সি। যোগাযোগ হলো একটি অশেষ বা চিরস্থায়ী প্রক্রিয়া। যোগাযোগের উদ্দেশ্য অর্জনের জন্য ইহার পুনরাবৃত্তির প্রয়োজনীয়তা দেখা দেয়। পুনরাবৃত্তি ক্ষেত্রে পরিবর্তিত পরিস্থিতি সংক্রান্ত তথ্য অর্পিত পেশ করিতে হয়। তবে যোগাযোগকারীকে পরিবর্তিত পরিস্থিতি বর্ণনা করার সময় ইহার সাথে পূর্বে বর্ণিত বিষয়ের যাহাতে সঙ্গতি করার সময় ইহার সহিত পূর্বে বর্ণিত বিষয়ের যাহাতে সঙ্গতি বা সামঞ্জস্য থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। সঙ্গতিপূর্ণ বক্তব্য অসঙ্গতিপূর্ণ বক্তব্যের চাইতে অধিকতর গুরুত্ব বহন করে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। সঙ্গতিপূর্ণ বক্তব্য অসঙ্গতিপূর্ণ বক্তব্যের সহিত চাইতে অধিকতর গুরুত্ব বহন করে। চ্যানেল বা মাধ্যম। যোগাযোগের বার্তা প্রেরণের জন্য নির্বাচিত চ্যানেলের উপর অনেকাংশে নির্ভর করে। চ্যানেল নির্বাচন যথাযথ হইলে বক্তা সহজ ও স্বাচ্ছন্দ্যে যোগাযোগ করিতে পারে। প্রতিষ্ঠিত চ্যানেল বা বার্তা গ্রহীতার ব্যবহার করে অভ্যস্ত এমন কোনো চ্যানেল মাধ্যম যোগাযোগ যোগ করিলে উহা অধিক কার্যকরী হয়। যোগাযোগ গ্রহীতার সামর্থ্য, ক্যাপাবিলিটি অব দ্য কমিউনিকেটি। আচ্ছা, যোগাযোগের গ্রহীতার সম্পর্কে ধারণা লাভ করা ফলপ্রসূ যোগাযোগের তিনটি অন্যতম পূর্ব শর্ত। যোগাযোগের পূর্বে যোগাযোগকারী যদি যোগাযোগ গ্রহীতার যোগ্যতা বা সামর্থ্য সম্পর্কে ধারণা লাভ করতে সম্মত হয় তবে সে তার বার্তা গ্রাহকের যোগ্যতা অনুযায়ী প্রয়োজনীয় সংশোধনী অধ্যয়ন করে সাজাতে পারে। যোগাযোগ গ্রহীতার সামর্থ্য হল তাহার উত্তম শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অভ্যাস, বার্তা পাঠ ইত্যাদি। আমাদের পরবর্তী বিষয় হচ্ছে উত্তম যোগাযোগের আবশ্যকীয় গুণাবলী বা শর্তাবলী। উত্তম যোগাযোগ প্রতিষ্ঠা করা সম্ভব হলে কারবার প্রতিষ্ঠানের সফলতা অর্জন সহজ হয়। কিন্তু উত্তম ও কার্যকরী যোগাযোগ নিশ্চিত করতে হলে কতগুলো অপরিহার্য শর্ত পালন করা দরকার। নিম্নে শর্তগুলো দেওয়া হলো। 1 নম্বর, চিন্তন। সঠিক চিন্তনের মাধ্যমেই উত্তম যোগাযোগের সূচনা হয়। অর্থাৎ চিন্তনই উত্তম যোগাযোগ নিশ্চিত কারো। তাই বর্তমানে সৃজনশীল চিন্তক আদর্শ যোগাযোগের পরিবহন যোগ্য অপরিহার্যপূর্ণ ধরা হয়। পরিকল্পনা, ভবিষ্যতে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণই হলো পরিকল্পনা। তাই যোগাযোগকারীকে যে কোনো স্থাপনের পূর্বে যোগাযোগ স্থাপনের পূর্বে যোগাযোগের
যে কোনো সম্পর্কে গ্রহণ পরিকল্পনায় স্থান ইত্যাদির পরিকল্পনা গ্রহণ করতে হবে। এটা হচ্ছে পরিকল্পনা। একটি নির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের জন্য যোগাযোগকারী যে কোনো স্থাপন করে থাকে, এই জন্য তাকে যোগাযোগের ধারণা থাকতে হবে। সম্পূর্ণতা, যোগাযোগ কোনো সময় আংশিক হওয়া উচিত নয়, ইহা অবশ্যই সম্পূর্ণ হতে হবে। বার্তা গ্রহীতার বিষয়বস্তু সম্পর্কে জানতে পারে। সংক্ষিপ্ততা, আদর্শ যোগাযোগের আর একটি গুণ হলো বক্তব্যের সংক্ষিপ্ততা। যোগাযোগের ফলে সংক্ষিপ্ত অথচ তথ্যবহুল বা প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়, তাই সংক্ষেপে বক্তব্য পেশ করতে হবে। নির্ভুলতা, যোগাযোগের বার্তা বা বিষয়বস্তুর অবশ্যই নির্ভুল হতে হবে। বিষয়বস্তুতে ভুল ত্রুটি থাকলে পাঠকের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে, তো অবশ্যই বিষয়বস্তু নির্ভুল হতে হবে। প্ররোচনা, ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে প্ররোচনা একটি মৌলিক ভ্যালু হিসেবে বিবেচিত হয়। যোগাযোগ ব্যবসায়িক পরিভাষায় প্ররোচনার বিক্রয়িকতা নামে অভিহিত করা হয়ে থাকে। প্ররোচনা স্পষ্টতা, আদর্শ যোগাযোগের আবশ্যকীয় গুণ হিসেবে বক্তব্যের সুস্পষ্টতা বিবেচ্য। যোগাযোগকারীর ধারণাকে দ্ব্যর্থহীনভাবে বার্তা গ্রাহকের নিকট প্রকাশ করার জন্য বক্তব্যের এই সুস্পষ্টতা অপরিহার্যতা। কথা ও কাজের মিল, যোগাযোগকারীর কথা এবং কাজের মধ্যে সঙ্গতি থাকতে হবে, ইহার অভাব যোগাযোগ দুর্বল হতে বাধ্য। অনুবর্তন ব্যবস্থা, উত্তম যোগাযোগের আরেকটি অপরিহার্য শর্ত হল বার্তাবাহকের নিকট হতে প্রযুক্তির প্রাপ্তি। ইহাকে ফলাবর্তন হল পারিপার্শ্বিক স্বার্থ যোগাযোগের প্রক্রিয়ার সহিত সংশ্লিষ্ট পক্ষসমূহের পারস্পরিক স্বার্থের প্রতি লক্ষ্য রাখা। আদর্শ যোগাযোগের শর্ত, যোগাযোগ কেমন হতে হবে যাতে উভয়ই তাদের স্বার্থ খুঁজে পায়। আদর্শ শ্রোতা, যোগাযোগকারীকে একজন উত্তম শ্রোতা হতে হবে। যোগাযোগের সময় বার্তা গ্রাহকের মনোভাব বুঝতে হবে এবং প্রতিক্রিয়া উপলব্ধি করার মতো বৈধ এবং সমতা থাকতে হবে। সহজতা, যোগাযোগের বিষয়বস্তু যথাসম্ভব সহজভাবে বার্তা গ্রাহকদের নিকট উপস্থাপন করতে হবে। বার্তা গ্রাহক যদি ঘোরাফেরার যোগাযোগের বিষয়বস্তু সহজভাবে বুঝতে পারে তাহলে উদ্দেশ্য হাসিল করা সহজ। পরামর্শ, যোগাযোগ সম্পর্কীয় পরিকল্পনা প্রণয়নের সময় যোগাযোগের প্রক্রিয়ার সহিত সংশ্লিষ্ট পক্ষসমূহের মধ্যে পরামর্শ করা বাঞ্ছনীয়। অহেতুক ভুল ধারণা দূরীভূত হয়। সুনাম বজায় রাখা, যোগাযোগের সুনাম প্রতিষ্ঠার বজায় রাখা খুবই অপ্রয়োজনীয়। এমনভাবে যোগাযোগ স্থাপন করতে হবে যাতে যোগাযোগকারী প্রতিষ্ঠানের পূর্ববর্তী সুনাম বজায় থাকে। মাধ্যম নির্বাচন, যোগাযোগের জন্য বিভিন্ন মাধ্যম রেখেছে। যোগাযোগকারীকে যোগাযোগের প্রকৃতি এবং গুরুত্ব অনুসারে মাধ্যম নির্বাচন করতে হবে। 17. প্রেরক ও প্রাপকের সম্পর্ক, যোগাযোগকালে যোগাযোগকারী এবং যোগাযোগ গ্রহীতার মধ্যে বিরাজমান সম্পর্ক বিবেচনা করতে হবে। এইরূপ বিবেচনা করে যোগাযোগ করা হলে ইহার কার্যকারিতা বৃদ্ধি পায়। পরিশেষ, যোগাযোগ করার সময় যোগাযোগকারীকে পরিবেশের
কথা অবশ্যই বিবেচনা করতে হবে, কারণ একই ধরনের যোগাযোগ পরিবেশের পার্থক্যের কারণে ভিন্ন ফল দিতে পারে। এনকোডিং বনাম ডিকোডিং। এনকোডিং তথ্যকে প্রেরণযোগ্য করিয়া সাজানো, যোগাযোগের বিষয়বস্তু তাত্ত্বিক এবং অস্পর্শনীয় বিষয় অন্যান্য নিকট ইহাতে প্রেরণ করিতে হবে যতগুলো নির্দিষ্ট প্রতীক বা চিত্রের, যেমন শব্দ, ছবি, কার্য ইত্যাদি দরকার। যোগাযোগের বিষয়বস্তুকে এই সমস্ত প্রতীকের রূপান্তর করার নাম হচ্ছে এনকোডিং বা তথ্যকে প্রেরণযোগ্য করে সাজানো। বার্তাকে এনকোডিং করার সময় নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে হয়, তা সাজানোকে এনকোডিং বলা হয়। বার্তার প্রকৃতি। এনকোডিংয়ের সময় ব্যবস্থাপনা শব্দ, ইশারা, অন্যান্য প্রতীকের উপর নির্ভরশীল হয়ে থাকে না তাই প্রতীক নির্বাচন কতগুলো বিষয়ের উপর নির্ভরশীল। ইহার মধ্যে একটি হইতেছে বার্তা প্রকৃতি, অর্থাৎ এনকোডিং এর সময় লক্ষ্য করতে হবে বার্তাটি টেকনিক্যাল, নন টেকনিক্যাল, অপূর্ণ অথবা তথ্য সংক্রান্ত কিনা। যেমন বাজেট রিপোর্টের ক্ষেত্রে শব্দের চাইতে সংখ্যা দ্বারা ইহাকে সঠিকভাবে লেখা বা প্রকাশ করা যেতে পারে। বার্তার উদ্দেশ্য বিবেচনা করাও খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য রাখতে হবে বার্তাটি কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় তথ্য প্রেরণ অথবা যোগাযোগ কার্য উৎসাহ প্রদানের জন্য ব্যবহৃত হইতেছে কিনা। কাজেই পরিস্থিতির বিবেচনা পূর্বক বার্তাটি এনকোডিং করতে হবে। বাহ্যিক রূপ। এই বিষয়টি এনকোডিংয়ের মনে খুবই গুরুত্বপূর্ণ। একজন ব্যবস্থাপক টেলিফোনে আলাপ করার সময় যে কোনো ধরনের ভাষা ব্যবহার করেন, টেলিগ্রাম প্রেরণের সময় সেই ধরনের ভাষা প্রত্যাহার করেন না। একজন ব্যবস্থাপক টেলিফোনে আলাপ করার সময় যে ধরনের ভাষা ব্যবহার করেন, টেলিগ্রাম প্রেরণের সময় সেই ধরনের ভাষা ব্যবহার করেন না। বার্তা গ্রহীতার সংখ্যাও এই ক্ষেত্রে একটি বিবেচ্য বিষয়। সাধারণত বার্তা গ্রহীতার সংখ্যা যত বেশি হয়, যোগাযোগের ভাষাও তত আনুষ্ঠানিক হয়ে থাকে। ডিকোডিং তথ্যকে গ্রহণ করে সাজানো। যোগাযোগকারীকে নিকট হতে তথ্য পাওয়ার পর উহাকে এমনভাবে রূপান্তর করে যাতে যে উহার অর্থ সঠিকভাবে বুঝিতে পারে। এই সক্রিয়তার নাম ডিকোডিং। অন্য কথায়, ডিকোডিং হইতেছে এমন একটি প্রক্রিয়া মাধ্যম যোগাযোগ গ্রহীতা বার্তাকে বিশ্লেষণ করে এবং ইহাকে অর্থবহ তথ্যের রূপান্তর ঘটাইয়া ইহা হইতেছে দ্বিস্তর বিশিষ্ট প্রক্রিয়া। বার্তা গ্রহীতা প্রথমে বার্তার অর্থ উপলব্ধি করেন এবং তারপর ইহাকে বিশ্লেষণ করেন। ডিকোডিং সাধারণত নিম্নলিখিত বিষয়সমূহের দ্বারা প্রস্তাবিত হয়: বার্তা গ্রহীতার অতীত অভিজ্ঞতা, ব্যবহৃত প্রতীক এবং ইশারার কাঙ্ক্ষিত অনুমান, আশা প্রত্যাশা এবং বার্তা প্রেরণের মনোভাবের সহিত সামঞ্জস্যপূর্ণ বার্তার তথ্য খুঁজিয়া বাহির করা। আমাদের পরবর্তী বিষয় থাকছে কার্যকর ফলাবর্তনের নীতিমালা আলোচনা করো। কার্যকর যোগাযোগ প্রক্রিয়ার জন্য ফলাবর্তন অত্যাবশ্যক। তবে যোগাযোগ
ফলাবর্তন সর্বদা কার্যকরী নাও হতে পারে। কিছু কিছু নীতিমালা মেনে চলিতে ফলাবর্তন কার্যকর হয়ে থাকে। ফলাবর্তন প্রেরণ কার্যক্রম সফল করার নীতিমালাসমূহ বর্ণনামূলক। ফলাবর্তন যদি মূল্যায়নমূলক না হয়ে বর্ণনামূলক হয় তবে উহার উপযোগিতা বৃদ্ধি পায়। ফলাবর্তন যদি মূল্যায়নমূলক না হয়ে বর্ণনামূলক হয় তবে উপযোগিতা বৃদ্ধি পায়। অন্য কথায় বর্ণনামূলক ফলাবর্তন অধিকতর কার্যকরী বিধায় ইহা অধিকতর গ্রহণযোগ্য, কারণ বর্ণনামূলক ফলাবর্তনের ক্ষেত্রে যোগাযোগ গ্রহীতা যোগাযোগকারীর নিকট খোলাখুলিভাবে তাহার মনোভাব বা প্রক্রিয়া ব্যক্ত করতে পারে। ইহাতে যোগাযোগকারীর পক্ষে গ্রাহকের মনোভাব তথা সার্বিক পরিস্থিতি সঠিকভাবে জানা সম্ভব হয়। সুনির্দিষ্ট ফলাবর্তন মোটেই সাধারণ হওয়া উচিত নয়। ফলাবর্তন সুনির্দিষ্ট হওয়া উচিত, অর্থাৎ গ্রাহকদের উচিত তাহার মনোভাব সুস্পষ্টরূপে যোগাযোগকারীকে জানিয়ে নেওয়া। গ্রাহকের মনোভাব সুস্পষ্টরূপে জানা সম্ভব হলে সংবাদপত্রের পক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সহজসাধ্য হয়। প্রার্থিত ফলাবর্তন তখনই কার্যকর হয় যখন ইহা আরোপিত না হয়ে প্রার্থিত হয়ে থাকে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের পক্ষে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যাহাতে কর্মচারীর স্বেচ্ছায় বিভিন্ন সমস্যার সম্বন্ধে মতামত ব্যক্ত করতে পারে, আগ্রহী হয়। এইরূপ পরিবেশ সৃষ্টি করা, সন্দেহ হলে ফলাবর্তনের উপযোগিতা বৃদ্ধি করা। তাৎক্ষণিক প্রেরণ তথ্য প্রাপ্তির পর ফলাবর্তন যত শীঘ্র সম্ভব প্রেরণ করা উচিত। ফলাবর্তন প্রেরণে বিলম্ব ঘটলে ভুলে যাওয়ার আশঙ্কা থাকে। অপ্রাসঙ্গিক বিষয় সম্পর্কে তথ্য প্রেরিত হওয়ার সম্ভাবনা চাষ করা যায় না। এমত অবস্থায় ফলাবর্তনের কার্যাবলী হ্রাস পায়। সুস্পষ্টভাবে যোগাযোগ নিশ্চিত করা যোগাযোগের ফলে সুফলের কাম্য থাকে। কাজেই সুস্পষ্ট যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে ফলাবর্তনের আশ্রয় গ্রহণ করা হইলে ইহা অধিকতর কার্যকর হয়ে থাকে। কেবলমাত্র প্রারম্ভিক বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে। প্রতিক্রিয়া ব্যক্ত করার সময় উপরন্তু ক্ষমতার পদমর্যাদা বিবেচনা করা হতে বিরত থাকতে হয়। ফলাবর্তন গ্রহণ কার্যক্রম ফলপ্রসূ করার নীতিমালাসমূহ: প্রতিক্রিয়া গ্রহণ করার ইচ্ছা থাকতে হবে। ধৈর্য সহকারে কর্মীদের বক্তব্য প্রেরণ করতে হবে। প্রয়োজন বোধে কর্মীদের বক্তব্য সম্বন্ধে স্পষ্ট ধারণা লাভের জন্য তাহাদের প্রতিক্রিয়া ব্যাখ্যা বিশ্লেষণ সহ উপস্থাপন করার জন্য অনুরোধ করতে হবে। কর্মীদের প্রতিক্রিয়া শ্রবণের পর তাদের বক্তব্য বা মতামত সম্পর্কে ব্যবস্থাপক গভীরভাবে চিন্তা ভাবনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। ফলাবর্তনের ক্ষেত্রে উক্ত নীতিমালা মানিয়া চলা হইলে আমাদের সর্বশেষের দ্বিতীয় টপিকস, শেষের দিক থেকে যোগাযোগের উদ্দেশ্য সমূহ। বিভিন্ন উদ্দেশ্যে যোগাযোগ করা হয়ে থাকে। কোনো প্রতিষ্ঠানের যোগাযোগের মূল উদ্দেশ্য হলো তার লক্ষ্য অর্জন করা। এই জন্য যোগাযোগের উদ্দেশ্য ব্যাপক ও বিস্তৃত। নিম্নে যোগাযোগের উদ্দেশ্য আলোচনা করা হলো: তথ্যের আদান প্রদান করা, সাংগঠনিক লক্ষ্য অর্জনের জন্য তথ্যের আদান প্রদান প্রয়োজনীয়তা, প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন কর্মীর মধ্যে প্রতিষ্ঠানের বাইরের জগতের মধ্যে। 2 নম্বর, পরিকল্পনা প্রণয়ন করা, কারবার প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা প্রণয়নের সময় বিভিন্ন তথ্যের দরকার হয়।
যোগাযোগ ব্যবস্থা এই ধরনের তথ্য সরবরাহ করিয়া পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে, সমন্বয় সাধন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, নির্বাহী এবং কর্মীদের সুসংগঠিত করা এবং বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করা যোগাযোগের উদ্দেশ্য। নির্দেশ প্রদান, সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা অধস্তনের নিকট কার্যের আদেশ, নির্দেশ ইত্যাদি প্রেরণ করিয়া থাকে। কাজেই পদস্থ কর্মকর্তার নির্দেশ নিম্নস্থ কর্মীদের নিকট পৌঁছাইয়া দেওয়া যোগাযোগের উদ্দেশ্য। 5 নম্বরে প্ররোচিত করা। কোনো কাজ করার জন্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের প্ররোচনা দানের প্রয়োজন হয়। জিনিস ক্রয়ের ভোক্তাদের প্ররোচিত করতে হয়। যোগাযোগের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষকে প্ররোচিত করা সম্ভব। প্রণোদনা দান, কাজের প্রতি কর্মীদের মনোযোগী উৎসাহিত করতে হলে তাদের প্রণোদনা দান করতে হবে। যোগাযোগের মাধ্যমে প্রণোদনা করা সম্ভব। সচেতনতা সৃষ্টি, প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীকে তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে। কর্মীদের মাঝে তাদের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে সচেতনতা সৃষ্টি যোগাযোগের উদ্দেশ্য। দক্ষতা বৃদ্ধি, কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে হলে তাহাদের নিকট বিভিন্ন তথ্য সরবরাহ করতে যোগাযোগের প্রয়োজন হয়। শ্রমিক মালিকের সম্পর্ক উন্নয়ন, উন্নত শ্রমিক মালিক সম্পর্ক প্রতিষ্ঠানের করতে হয়। কর্ম সন্তুষ্টি বর্ধন, সমস্যার সমাধান, সাংগঠনিক লক্ষ্য অর্জন, পরিকল্পনা বাস্তবায়ন। সর্বশেষ টপিকস, ফলাবর্তন বলতে কী বোঝো? ফলাবর্তন শব্দের ইংরেজি পরিভাষা হচ্ছে ফিডব্যাক, যার আবিধানিক অর্থ হচ্ছে উৎপন্ন দ্রব্যের কিয়দাংশ উৎপাদন প্রক্রিয়ায় পুনরায় ব্যবহারের জন্য ফেরত পাঠানো। আবার ফলাবর্তন হচ্ছে উৎপন্ন দ্রব্যের কিয়দাংশ উৎপাদন প্রক্রিয়ায় পুনরায় ব্যবহারের জন্য ফেরত পাঠানো। যোগাযোগের ক্ষেত্রে ফলাবর্তন বলতে বার্তা প্রেরকের নিকট হইতে প্রেরিত সংবাদ বা তথ্য বার্তা প্রাপকের প্রতি উত্তর সহ পুনরায় বার্তা প্রেরকের নিকট ফিরে আসাকে বোঝায়। যোগাযোগের ক্ষেত্রে ফলাবর্তন হলো বার্তা প্রেরকের নিকট হতে প্রেরিত সংবাদ বা তথ্য বার্তা প্রাপকের প্রতি উত্তর সহ পুনরায় বার্তা প্রেরকের নিকট ফিরে আসাকে বোঝায়। মূলত ফলাবর্তন দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়া একটি কৌশল। এর মাধ্যমে বার্তা প্রাপক তার মনের প্রতিক্রিয়া প্রেরককে অবহিত করে থাকেন। বার্তা প্রাপক সংবাদ বা তথ্য গ্রহণ করে প্রাপ্ত তথ্যের পরিপ্রেক্ষিতে তার প্রতিক্রিয়া যখন প্রেরকের নিকট বার্তারূপে পাঠায় তখন তাকে ফলাবর্তন বলে। প্রেরক কর্তৃক প্রাপকের নিকট প্রেরিত সংবাদ বা তথ্য তখনই ফলপ্রসূ হয় যখন প্রাপক প্রেরিত তথ্যের উপর ভিত্তি করে তার প্রতিক্রিয়া প্রেরকের নিকট সাথে করে থাকে, প্রেরককে অবহিত করে থাকে। নিম্নে ফলাবর্তনের কতিপয় উল্লেখযোগ্য সংজ্ঞা তুলে ধরা হলো। ওলফার ও তার সহযোগীদের মতে ফলাবর্তন এক ধরনের তথ্য বা তথ্য প্রেরককে প্রাপকের উপর তার প্রেরিত সংবাদ বা যোগাযোগের প্রভাব মূল্যায়ন করার সুযোগ করে দেয়। ডিবি কার্বিটস ও অন্যান্যদের ভাষায় feedback merges before and as a cycle inviting or initial stimulus statement from or confirmed by response from a second person leading to a
response from the forward. ডক্টর এস এম মান্নান বলেন, ফলাবর্তন একটি চক্রাকার প্রক্রিয়া যা একজন ব্যক্তির নিকট হতে শুরু হয়ে অন্য ব্যক্তির প্রতি উত্তর সহ প্রথম ব্যক্তির নিকট ফিরে আসে। উপযুক্ত আলোচনা ও সংজ্ঞাসমূহ বিশ্লেষণ করে বলা যায় যে ফলাবর্তন হলো বার্তা প্রাপক বা সংবাদ গ্রাহকের প্রতিক্রিয়া বা প্রত্যুত্তর। ফলাবর্তন প্রক্রিয়ার মাধ্যমে বার্তা প্রেরক ও বার্তা গ্রাহককে উভয়ে সংবাদ বা তথ্যাদির বিনিময় করে থাকেন। নিম্নের চিত্রে ফলাবর্তনের প্রক্রিয়া দেখানো হলো। বার্তা প্রেরক সেন্ডার, তথ্য বা সংবাদ ইনফরমেশন অর মেসেজ প্রকার, এক্সপ্রেশন বার্তা প্রাপক রিসিভার, ফলাবর্তন বা ফলাবর্তন বা প্রত্যুত্তর ফিডব্যাক। ফলাবর্তন সাধারণত আন্তঃব্যক্তিক ইন্টারাপশনাল এবং আন্তঃব্যক্তিক ইন্টারাপশনাল এ দুই ধরনের হয়ে থাকে। কোনো বিষয়ে ব্যক্তির স্বভাব, চলাচল, আচার ব্যবহার, অঙ্গভঙ্গি, আবেগ, অনুভূতি ইত্যাদি প্রতিক্রিয়া বোঝানো হলে তাকে অন্তর্ব্যক্তিক ফলাবর্তন বলা হয়। আর দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে বিক্রয়কৃত তথ্যের প্রতিক্রিয়া হচ্ছে আন্তঃব্যক্তিক ফলাবর্তন। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ কষ্ট করে ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা ভিডিওটি একবার চালু রেখে শুনতে থাকবেন, বারবার শুনলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।